40 বছরের জলাবদ্ধতায় জীবনের স্বাভাবিক ছন্দ হারিয়েছে ভবদহের মানুষ। জনপদ জুড়ে চলছে নীরব কান্না। জীবন জীবিকা বাধাগ্রস্ত, ফসলি জমি নষ্ট হয়, মাছের ঘেরের চক্রে বন্দী তারা। জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি চান ভবদহের মানুষ। ভবদহে জলাবদ্ধতা নিয়ে ইমরুল হাসানের 3 পর্বের ধারাবাহিকের আজ প্রথম পর্ব। সাথে ছিলেন যশোরের সাইফুল ইসলাম সজল, ছবি তুলেছেন জামাল হোসেন। প্রকৃতিতে বইছে শীতের হাওয়া। বর্ষা চলে গেছে, তাও 3 মাস হলো। তারপরও উঠোনে পানি, বাড়ি থেকে বের হওয়ার পথ যেন একটা নদী। এক ঘর থেকে আরেক ঘরে যেতে পাতা হয়েছে সাঁকো। ঘরের ভেতরে পানি, মাচা পেতে ব্যবস্থা হয়েছে শোবার জায়গার। গরু বাছুর নিয়ে নিজেকে খাওয়া দাওয়া এই যে কষ্ট করে করতে আসছে, এই তো চালি দিয়ে করে নিচে রান্নাঘর, সেই জায়গায় রান্না করে খাচ্ছে। চালির পরে রান্নাঘর তো ভেঙে গেছে, ওই যে চলাচলের সমস্যা আছে সব সময়। এতে তো গা গুঁতো খাইয়েও নিজেরা মরতেছি, এত কষ্ট। যশোরের অভয়নগর, মনিরামপুর, কেশবপুর আর খুলনার ডুমুরিয়ার বেশিরভাগ বাড়ির চিত্রই এক। জেগে আছে একমাত্র বড় রাস্তা, কোনো কোনো রাস্তাও তলিয়ে আছে পানির নিচে। যাতায়াতের জন্য ডিঙ্গি নৌকায় ভরসা। এই এলাকায় যত দূর চোখ যায় শুধু পানি আর পানি। ক্ষেতের ফসল, মাছের ঘের সবই কেড়ে নিয়েছে সর্বনাশা পানি। কেড়ে নিয়েছে অনেকের থাকার জায়গাটুকু। পানির কাছে হেরে তাদের ঠাঁই রাস্তার ধারে। রান্না বান্না করার সমস্যা, ছেলেবেলি নিয়ে থাকতে পারছিলাম না। আর রাস্তার পরে আসিও তো রিক্স, ছেলেবেলি নিয়ে। যেদিন পানি কমবে সেদিন ফেরবো। পানি তো সত্যিছে অল্প অল্প আন, আগে তো যাই বেশি সত্যি আন, একটু কম সত্যিছে। মেঘ দেখলেই এখন ভয় ভবদহের মানুষের। আতঙ্ক দানা বাঁধে মনে। আবারও বৃষ্টি হলে আশ্রয় নেওয়া জায়গাটাও চলে যাবে পানির নিচে। বৃষ্টি হলেই তো সবসময় আতঙ্কে থাই, যা কিনা আমাকে বাড়ি যা একটু পানি কমতেছে তা আবার তার চেয়ে বেশি আসছে। গেল কয়েক বছর বৃষ্টি কম হওয়ায় ভবদহের জলাবদ্ধতা খুব একটা প্রকট ছিল না, কিন্তু শেষ 3 মাসের বৃষ্টি দুর্ভোগ বাড়িয়েছে। তোমাকে বগদার সমস্যা, জল ধরে নেয়, সেই সব সমস্যা। বাড়ি ঘরের মধ্যে 4 আঙুল জল, বাস করা তো মুশকিল না, দিয়ে দাঁড়ি করে বসে রয়ে এই এখানে হলো চার দিয়ে পার হয়ে জল দিয়ে চলে আসছে। ভবদহের অভিশাপের শিকার এক সময়ের অনেক সচ্ছল পরিবার। সর্বনাশা পানি গিলে খেয়েছে ফসলি জমি। বাধ্য হয়ে মাছ চাষে ঝুঁকেছে কৃষক। এখন কোনো কৃষি কাজ নেই, এখন মাছের চাষ ছাড়া কোনো কাজ নেই। জমি আছে, জমি তো ফসল হচ্ছে না, জমিতে কি হবে? ফসলাদের না হলে আমরা কি করে বাঁচবো? তাদের মতো হাজারো মানুষের স্বপ্ন ভবদহের পানিতে নিমজ্জিত। চাষবাস নেই, এলাকায় কোনো কাজ নেই। বাধ্য হয়ে অনেকে অন্যত্র চলে গেছে। তারা টাকা পাঠালে কেবল পরিবারের চুলা জ্বলে। পচা গন্ধ, আবদ্ধ পানি ব্যবহারে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। নানান রোগবালায় আক্রান্ত ভবদহের মানুষ। জলাবদ্ধতায় স্বাভাবিক শিক্ষা কার্যক্রমও ব্যাহত হচ্ছে। কোনো কোনো স্কুলের ঠিকানা তো এখন খোলা জায়গা। 80-র দশকের মাঝামাঝি থেকে জলাবদ্ধ ভবদহ অঞ্চল। এই পানি থেকে কবে মুক্তি মিলবে কিংবা আদৌ মিলবে কিনা তা জানা নেই কারো। জলাবদ্ধতায় বিপর্যস্ত এক জনপদ ভবদহ। জলাবদ্ধতা নিরসনে বছর বছর প্রকল্প হাতে নেওয়া হলেও দুঃখ ঘুচে নেই ভবদহের মানুষের। তাই পানিবন্দী জীবনই তাদের নিয়তি। ইমরুল হাসান, এনটিভি নিউজ, অভয়নগর, যশোর। বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আশুলিয়ায় জীবিত স্বামীকে মৃত দেখিয়ে মিথ্যা হত্যা মামলা দায়েরের অভিযোগে কুলসুম বেগম নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে কক্সবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। এছাড়াও মিথ্যা মামলা করতে প্ররোচনা দেওয়ার অভিযোগে আরও 2 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায় 13 নভেম্বর আল আমিন সিলেটের দক্ষিণ সুরমা থানায় গিয়ে দাবি করেন তিনিই কুলসুমের স্বামী। পরে আল আমিনকে সিলেট থেকে উদ্ধার করে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়। গত 5 অগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন ছাত্র জনতার বিজয় মিছিল চলাকালে আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিতে স্বামী আল আমিন নিহত হয়েছেন উল্লেখ করে শেখ হাসিনা সহ 130 জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করেছিলেন কুলসুম বেগম। নতুন নির্বাচন কমিশনের শপথ হবে রোববার বেলা 1:30টায়। সুপ্রিম কোর্টে নতুন প্রধান নির্বাচন কমিশনার
AMM নাসিরুদ্দিন সহ 4 কমিশনারকে শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আওয়ামী লীগ সরকার পতনের 1 মাস পর গত 5 সেপ্টেম্বর হাবিবুল আউয়ালের নেতৃত্বে নির্বাচন কমিশন পদত্যাগ করে। এর 2.5 মাস পর বৃহস্পতিবার অবসরপ্রাপ্ত সচিব AMM নাসিরুদ্দিনের নেতৃত্বে 5 সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করা হলো। নতুন কমিশনের নির্বাচন কমিশনার হিসেবে থাকছেন সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমান মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমেদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দায়িত্ব থাকবে এই নতুন কমিশনের ওপর। ফ্যাসিবাদ বিদায় নিলেও তার অনুসারীরা এখনও শেষ হয়ে যায়নি জানিয়ে তাদের উপড়ে ফেলার আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএস সিভিলের আয়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি ও বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাকশন এইড আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা আরও বলেন, ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, তাদেরকে প্রতিহত করতে হবে। এছাড়া হতাশ না হয়ে লক্ষ্যে স্থির থাকতে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান উপদেষ্টা। বাংলাদেশে ফ্যাসিবাদের পতন হলেও কিন্তু সংগ্রাম শেষ হয়ে যায় না, তার এলিমেন্টসগুলো বজায় থাকে, যেটাকে উচ্ছেদ করতে হয়। আপনাদের এই সংগ্রামে যারা ছিল তারা বন্ধু, অন্যরা চলে যাবে। আপনাদের এই বন্ধুত্ব ধরে রাখবেন, ঐক্যবদ্ধ থাকবেন। ফ্যাসিবাদ বারে বারে ফিরে আসতে পারে, সেটা প্রতিহত করবেন। সরবরাহ স্বাভাবিক রাখতে সম্প্রতি 2 দফায় ভোজ্য তেলের শুল্ক ছাড় দেয় তেমন কোনো সুফল মেলেনি। বাজারে বরং বাড়তি দামে বিক্রি হচ্ছে খোলা পাম ও সয়াবিন তেল। এদিকে সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কমলেও বাড়তি দামে বিক্রি হচ্ছে আলু। এছাড়া সরবরাহ বাড়ায় কিছুটা কমেছে সবজি ও মুরগির দাম। অপরিবর্তিত রয়েছে ডিম ও মাছের দাম। আরাফাত ইসলামের রিপোর্ট। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ভোজ্য তেল আমদানিতে মূল্য সংযোজন কর কমানোর পরেও বাজারে এর প্রভাব পড়ছে না। এখনও বাজারে প্রতি কেজি খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে 180 ও প্রতি কেজি পাম তেল বিক্রি হচ্ছে 165 টাকায়। বাজার ঘুরে দেখা যায় বোতলজাত তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও খোলা ভোজ্য তেলের সংকট রয়েছে এবং দামও বাড়তি। ফ্যাক্টরি থেকে সাপ্লাই নেই, সাপ্লাই হচ্ছে না, অ্যাভেলেবেল সাপ্লাই নেই। সাপ্লাই থাকলে কিন্তু বাজারে অ্যাভেলেবেল তেল থাকতো, কিন্তু শুল্ক কমানোর পরে কিন্তু অ্যাভেলেবেল তেল নেই। সয়াবিন তেলের সাপ্লাই আছে, কিন্তু সমস্যা হচ্ছে রেট বেশির কারণে এটা নেওয়া দিতেছে না পাবলিক বেশিরভাগ বোতলটাই বেশি প্রেফার করতেছে। লুজের তেল গ্যালান থেকে দাম বেশি হওয়ার কারণে আমরা এখন লুজটা আপাতত সয়াবিন বিক্রি করতেছি না। এদিকে সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম সামান্য কমেছে। দেশি পেঁয়াজ 130 টাকা আর আমদানিকৃত পেঁয়াজ 110 টাকায় বিক্রি হচ্ছে। তবে এখনও বাড়তি দামে বিক্রি হচ্ছে আলু। সাদা আলু যেটা ডায়মন্ড, ওটার দামটা বাড়তি, 70 টাকা কিনা পড়ছে কারণ বাজার, আমরা 75 টাকা বিক্রি করি। কেজিতে 20 টাকা 25 টাকা কমছে পেঁয়াজ, দেশিটা ইন্ডিয়ানটা কমছে কেজিতে 15 টাকা। শীতের সবজির সরবরাহ বাড়ায় কিছুটা কমতির দিকে দাম, আর কাঁচামরিচ মানভেদে 130 থেকে 150 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। গেল সপ্তাহের চেয়ে ব্রয়লার মুরগি কেজিতে 10 টাকা ও সোনালী মুরগির দাম 20 টাকা কমেছে। নতুন করে দাম না বাড়ায় লাল ডিম 145 টাকা ও সাদা ডিম 140 টাকা ডজন বিক্রি হচ্ছে। এছাড়া গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। ব্রয়লার মুরগি 190 আর সোনালী 300 আর দেশি মুরগি 550। নিত্যপণ্যের বাজারে কিছুটা স্বস্তি ফিরলেও সরকারের প্রতি নিয়মিত বাজার মনিটরিং করার তাগিদ ভোক্তাদের। বাজারটা মনিটরিং করা উচিত, কারণ এখানে মাঝখানে যে সিন্ডিকেট আছে এই বিষয়টা একটু লক্ষ্য করা উচিত। খুবই হিমশিম খেতে হচ্ছে, কারণ সব কিছুর দামই অনেক বেশি আর বাজার মূল্য কোনোভাবে কমছে না, সব জায়গায় সেম। আসলে ছোট বড় সব ধরনের মাছের দাম অপরিবর্তিত রয়েছে। এছাড়া নতুন করে দাম না বাড়লেও বাড়তি দামেই চাল কিনতে হচ্ছে ক্রেতাদের। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 34 জন কাউন্সিলর ও মেয়র না থাকায় দুর্ভোগে পড়ছেন নগর সেবাগ্রহীতারা। মাত্র 14 জন কর্মকর্তা দিয়ে সেবা দিতে হচ্ছে প্রায় 10 লক্ষাধিক নগরবাসীকে। এতে শিশুদের জন্ম নিবন্ধন মৃত্যু সনদ পেতে ভোগান্তিতে পড়তে হচ্ছে। স্কুলে ভর্তি সহ বিভিন্ন সেবা পেতে বিড়ম্বনায় পড়ছেন নগরবাসী। সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা জানান, লোকবল কম থাকায় নগরবাসীকে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের।
তারেক স্বপনের ক্যামেরায় নারায়ণগঞ্জ প্রতিনিধি বিল্লাল হোসেন রবিনের পাঠানো রিপোর্টে দেখুন বিস্তারিত। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের চিত্র এটি। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বেশিরভাগ ওয়ার্ড কাউন্সিলর আত্মগোপনে চলে যায়, আর মেয়র সহ বাকিদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। ২৭টি ওয়ার্ডে নগর সেবা দিতে ১৪ জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এরপর থেকে অনেকটা ঝিমিয়ে পড়েছে নগর সেবা। নগরীর অলিগলিতে জমে আছে ময়লার স্তূপ, ড্রেনগুলো পরিষ্কার না হওয়ায় বেড়েছে মশার উপদ্রব। এতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। কাউন্সিলর না থাকায় শিশুদের জন্মসনদ নিয়ে ভোগান্তিতে নগরবাসী। সিটি কর্পোরেশনের মোট জনসংখ্যা প্রায় ১০ লাখের মতো। জন্ম নিবন্ধন জরুরি দরকার, এই জন্য জন্ম নিবন্ধন ক্ষমতা নাই, তো জন্ম নিবন্ধনের জন্য আসলাম, ওনারা করতে পারবো না। এলাকার বিভিন্ন মানুষজন ডেঙ্গু জ্বর আক্রান্ত রয়েছে, কোনো প্রকার ঔষধ ছিটানোর কোনো ব্যবস্থা নাই সিটি কর্পোরেশন থেকে। সরকার যাওয়ার পতন হওয়ার পর থেকে চুরি ছিনতাই এগুলা অনেক বাইরে গেছে, তো এটার জন্য আমরা অনেক বিপদে আছি। জন্ম নিবন্ধন সনদ, মৃত্যু নিবন্ধন সনদ আগে কাউন্সিলরদের কাছে ছিল, যখন ছিল কাউন্সিলরদের কাছে জনগণ আসলে পেয়ে যেত সাথে সাথে, আমাদের টাইম ওয়েস্ট হতো না। যারা সিটি কর্পোরেশনের এই অফিসাররা এই কাউন্সিলরের দায়িত্ব গ্রহণ করেছে, তারা কিভাবে চিনবে যে এই এলাকার মানুষের এই জনদুর্ভোগ কিভাবে কমাবে? পরিবর্তিত পরিস্থিতিতে কিছুটা সমস্যা হচ্ছে স্বীকার করে সিটি কর্পোরেশনের এই কর্মকর্তা জানান, দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে। আমাদেরকেও নতুন একটা অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে, কারণ আমাদের অফিসাররা এই কাজগুলো আগে করেন নাই, এইগুলা জনপ্রতিনিধিগণ করছেন। তবে এটা ঠিক, জনগণের কিছুটা ভোগান্তি হচ্ছে। দেশের 12টি সিটি কর্পোরেশন ও 223টি পৌরসভার সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরদের অপসারণ করে 2টি প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ। এনটিভি নিউজ ডেস্ক। এনটিভিতে প্রতিবেদন প্রচারের পর তৃতীয় বিভাগ ক্রিকেটে তেজগাঁও ক্রিকেট একাডেমি ও সাফিয়া ক্রিকেট ক্লাবে ক্রিকেটার ও কর্মকর্তা সহ 9 জনকে 1 বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ ও 50,000 টাকা জরিমানা করেছে বিসিবি। তৃতীয় বিভাগের এক ম্যাচে ক্রিকেটারদের মারামারিতে জড়িয়ে যাওয়ার পর সময় পেরিয়ে গেলেও কোনো শাস্তির আনুষ্ঠানিক ঘোষণার বিষয়ে বিলম্ব করে বোর্ড। অভিযুক্ত 2 দলই এরপরেও একটি ম্যাচে অংশগ্রহণ করে, যা তৈরি করে নজিরবিহীন এক উদাহরণ। যদিও কোড অফ কন্ডাক্টের ব্যত্যয় হলে চূড়ান্ত সমাধানের আগে দোষী ক্রিকেটার ও ক্লাব কোনোভাবেই খেলায় অংশ নিতে পারে না। এ নিয়ে এনটিভিতে একটি বিশেষ প্রতিবেদন প্রচারিত হলে তা নজরে আসে বিসিবির। আজ 2 ক্লাবে ক্রিকেটার ও কর্মকর্তা সহ 9 জনকে 1 বছরের জন্য নিষিদ্ধ ও 50,000 টাকা জরিমানা করেছে বোর্ড। শীতেও কমছে না ডেঙ্গুর প্রকোপ। এবার বছরব্যাপী ডেঙ্গুর দাপট দেশ জুড়ে। নভেম্বরের প্রথম 20 দিনে প্রায় 15,000-এর বেশি রোগী শনাক্ত হয়েছে দেশে। বিশেষজ্ঞরা বলছেন, বছরব্যাপী সমন্বিত উদ্যোগ ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ কঠিন। নাজিবুর রহমানের রিপোর্ট। বর্ষা মৌসুমের শেষ ভাগ থেকেই ডেঙ্গুর ভয়াবহতা বেড়েছে। নভেম্বরের প্রথম 15 দিনে এ রোগে প্রাণ গেছে 84 জনের। প্রতিদিনই গড়ে 800 জনের বেশি আক্রান্ত হচ্ছেন এডিস মশাবাহিত এ রোগে। নগরীর হাসপাতালগুলোতে রোগীর ভিড় বেড়েছে আগের তুলনায়। প্রতিদিনই প্রায় শতাধিক রোগী ভর্তি হচ্ছেন মুগদা, মহাখালী কোভিড হাসপাতাল সহ বিভিন্ন বেসরকারি হাসপাতালগুলোতে। তবে বাইরে থেকে আসা রোগীর সংখ্যা বেশি। কাল রাত্রে আসছি 10টার দিকে আর কি আমরা চিকিৎসা করতে আসি। আমরা ডেঙ্গু আর কি ধরা খাইছি আর কি, ডেঙ্গুর চিকিৎসা করতে হয়েছে আর কি। প্লাটিনাম হঠাৎ করে কমে গেছে, এই কারণে আমরা এখানে আসা আমার ডাক্তার সাজেস্ট করছে যে ডিএনসি হসপিটালে ভর্তির জন্য। জ্বর, গা ব্যথার সাথে নতুন কিছু উপসর্গ কাবু করছে রোগীদের। বমি বমি ভাব, পাতলা পায়খানা, আর প্রচণ্ড জ্বর, 102-3 জ্বর থেকে নাই হয়ে যায়, আবার 102 ডিগ্রি জ্বর আসে, এরকম অবস্থা ছিল। নাক দিয়ে রক্ত পড়ছে আমার, আর মাথা ব্যথা ছিল প্রচুর, আর শরীর ব্যথা ছিল। ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ না থাকায় এর বিস্তার কমানো যাচ্ছে না, এমন মত বিশেষজ্ঞদের।
এবছর নভেম্বর ডিসেম্বরেও ডেঙ্গুর যে আমরা পরিস্থিতি দেখছি সেটি অন্যান্য বছরের তুলনায় ব্যতিক্রম। ডেঙ্গুর হটস্পট ম্যানেজমেন্ট করা, ডেঙ্গুটি এখন নির্দিষ্ট জায়গাতে সীমাবদ্ধ হয়েছে, সেই জায়গাগুলোকে আইডেন্টিফাই করে সেখানে ব্রিডিং সোর্স ম্যানেজমেন্ট, লার্ভাল ম্যানেজমেন্ট এবং অ্যাডাল্ট ম্যানেজমেন্ট যদি সঠিকভাবে করা যায় তাহলে ডিসেম্বরে ডেঙ্গু পরিস্থিতিটা নিয়ন্ত্রিত পর্যায়ে আসবে। এডিস মশা নিয়ন্ত্রণে সরকারের পাশাপাশি ব্যক্তি সচেতনতা জরুরি বলছেন কীটতত্ত্ববিদরা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। নবনিযুক্ত নির্বাচন কমিশনকে ভোটারদের কেন্দ্রে ফিরিয়ে আনার পাশাপাশি দেশের রাজনৈতিক দলসহ সব অংশীজনকে আস্থায় আনতে হবে। বিগত সময়ে নির্বাচনকে যেভাবে ভোটারবিহীন ও দলকানা করা হয়েছে তা থেকে বেরিয়ে আসতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকেও কমিশনের সহায়ক হিসেবে উপযোগিতায় আনতে হবে, এমন মত নির্বাচন সংশ্লিষ্টদের। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। নির্বাচন কমিশন জনগণের ভোটাধিকার নির্ভয়ে প্রয়োগ প্রক্রিয়াকরণের অন্যতম নিয়ামক এই কমিশন। অথচ বিতর্কই যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছে নির্বাচন কমিশনের। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া নির্বাচনগুলো বাদে বাকিগুলো নিয়ে অভিযোগের অন্ত নেই মানুষের। তাই ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে নবনিযুক্ত নির্বাচন কমিশনের উপর ভোটারদের নির্ভরতা বেশি। বিশ্লেষকরাও বলছেন আস্থা অর্জন করে ভোটারদের কেন্দ্রে ফেরানোই হবে বড় চ্যালেঞ্জ। নির্বাচন কমিশনকে সবার আগে জনগণের আস্থা অর্জন করতে হবে এবং তাদেরকে এমনভাবে কাজগুলো করতে হবে যাতে এক ধরনের স্বচ্ছতা প্রত্যেকটা পদক্ষেপে, প্রত্যেকটা ধাপে, প্রত্যেকটা সিদ্ধান্ত গ্রহণে, যাতে করে তারা জনগণের কাছে যেতে পারে, লোকজন তাদেরকে চিনুক বা না চিনুক। আমরা দেখব তাদের কাজ কেমন। দলীয় সরকারগুলোর সময় আসলে নির্বাচন কমিশন চাইলেও ভালো নির্বাচন করতে পারে না, কারণ সরকার চায় না। তো এই মুহূর্তে যে সরকারটা ক্ষমতায় আছে সেই সরকারটা তার কোনো স্টেক নেই, মানে উনি জোর করে নির্বাচন দিয়ে তার একটা দল আছে তাকে এখানে বসাতে হবে সেগুলো নেই। ফলে এই নির্বাচন কমিশন সরকারের শতভাগ সমর্থন পাবেন, যেমন একটা তত্ত্বাবধায়ক সরকারের সময় আগে যেমন ছিল তেমন পাবেন। রাজনৈতিক দলের অধীনে হওয়া নির্বাচনে কমিশন পুরোপুরি চাপমুক্ত হতে পারে না, এমনটা উল্লেখ করে সংশ্লিষ্টরা বলছেন প্রভাবমুক্ত হয়ে গ্রহণযোগ্য নির্বাচনের পথনকশা আঁকতে হবে নতুন কমিশনকে। কিন্তু চাপটা আসে যখন এই সরকার না থাকে, অর্থাৎ পলিটিক্যাল সরকার যখন থাকে তখন থাকে। এবং এটার জন্য যেটা দরকার কিছু সংস্কার হবে, সেটা সংবিধান, আইন, এসব জায়গায় কিছু সংস্কার হবে, যেখানে এক ধরনের নিশ্চয়তা থাকবে যে ইলেকশন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারবে। প্রয়োজন বোধে জনগণকে, নির্বাচনী অংশগ্রহণকে জানায় যে আমার মধ্যে এই ধরনের চাপ আসছে, আমরা এই চাপটা শুনেছি সরকারের পক্ষ থেকে, তখন কিন্তু সরকার এত সাহস পাবে না। বিগত সময়গুলোতে যে ফ্যাসিবাদী যে আচরণ আমরা দেখেছি এবং তার অংশ হিসেবে নির্বাচন কমিশন অনেক সময় মুখ্য ভূমিকা পালন করেছে। লোকযোগ্য হলেই যে তিনি ভালো কাজ করতে পারবেন তার জন্য সাংবিধানিক তার ক্ষমতার একটা সমর্থন লাগবে, সেটি আবার শুধু ক্ষমতার সমর্থন থাকলেও হবে না, তার জন্য লোকযোগ, তার দুটো বিষয় যখন একসাথে মিলে যায় তখন আমার মনে হয় একটি ভালো কাজ হতে পারে। পূর্বের যে কালচার, সেই কালচার তো এখন আর নেই, সেই চাপও এখন আর নেই, সুতরাং স্বাধীনভাবে কাজ করতে অসুবিধা নেই। ভোটের ফলাফল যাতে কেউ লুট করে নিয়ে যেতে না পারে নতুন কমিশনের কাছে, সেটাই প্রত্যাশা ভোটারদের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বলেছেন, রাষ্ট্র সংস্কারে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি দেশের মানুষ ও বিভিন্ন রাজনৈতিক দল গ্রহণ করেছে, যার মাধ্যমে আগামী দিনে রাষ্ট্র পুনর্নির্মাণ হবে। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, উপদেষ্টারা চাকুরিজীবীর মতো কাজ করছেন, তাদের মধ্যে কোনো বিপ্লবী আচরণ নেই। ভিন্ন দুটি অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তারা। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে আহত নেতাকর্মীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করতে হিলির হাকিমপুর উপজেলা পরিষদে স্থানীয় বিএনপি আয়োজন করে এই অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর জাহিদ হোসেন বলেন, ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ৩১ দফার যে কর্মসূচি, সেই কর্মসূচির পতাকা তোলে তাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে, যার মাধ্যমে যদি একটি ঐক্যবদ্ধ আমরা সত্যিকার অর্থে প্রচেষ্টা করে তুলতে পারি, তাহলে আগামী দিনে যখন সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা হবে, অর্থাৎ জনগণ তার গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার সুযোগ পাবে।
এদিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো চালক দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, উপদেষ্টারা কাজ করছেন চাকরিজীবীদের মতো। এই গুণীজন উপদেষ্টারা তারা তো চাকরিজীবীর মতো তারা কাজ করছে, কিন্তু বিপ্লবী সরকারের উপদেষ্টারা তো হবেন বিপ্লবী। তাদের চেতনা থাকবে অত্যন্ত গতিশীল চেতনা। তা না করে বাংলাদেশে কি আর উপযুক্ত লোক নেই সরকার চালানোর জন্য, যে তাদেরকেই বাছাই করে নিয়ে এসে তারা এখন তাদের পছন্দ মতো কাজ করবেন? জাতীয়তাবাদী প্রচার দলের 13তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কথা বেশি না বলে নির্বাচন কমিশন কাজের মাধ্যমে তাদের সক্ষমতা প্রমাণ করবে বলে আশা প্রকাশ করেন তিনি। এই নতুন নির্বাচন কমিশনের উপরে আস্থা রাখতে চাচ্ছি, তবে আমাদের অনুরোধ থাকবে যে কথা কম বলে বেশি কাজ দিয়ে সেটা প্রমাণ করার চেষ্টা করা উচিত শুরু থেকেই। একটু কম কথা, একটু বেশি কাজ, তাহলে আমরা আশান্বিত হব যে না, যেটুকু বলেছেন এটুকু বাস্তবে আসলে দেখা যাবে। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা।